রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার গঠিত ৬ সংস্কার কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে আজ। একই সঙ্গে পরবর্তী আশু করণীয় মধ্যমেয়াদী পরিকল্পনা বা ভবিষ্যতে নির্বাচিত সরকার কি করতে পারে সেটিরও সর্বসম্মত সুপারিশমালা পেশ করবেন কমিশনের প্রধানরা। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে, গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে ড মোহাম্মদ ইউনূস রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য ৬টি কমিশন গঠন করে দেন। এসব কমিশনকে ৯০ দিন বা ৩ মাসে অর্থাৎ ৩০শে ডিসেম্বর প্রতিবেদন জমা দিতে বলা হয়। এরপর নির্ধারিত সময়ের ১৫ দিন পর গত ১৫ জানুয়ারি সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার ও দুর্নীতি কমিশন এই ৪টি সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে পেশ করা হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশমালা রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর কাছে পাঠানো হবে আজ। এরপর চূড়ান্ত পর্যায়ে শিক্ষার্থী, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি নিয়ে ৩ থেকে ৭ দিন ব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে। শেখ হাসিনা দালাই লামা নন, ভারতের উচিত তাকে সমর্থন না দেওয়া, এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট। প্রতিবেদনে বলা হয়, রক্তক্ষয়ী অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার ১৮০তম দিনেই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় লাইভে ভাষণ দেওয়ার ঘোষণা দেন। ফেসবুকে দেয়া একটি পোস্ট তাই বাংলাদেশি তরুণরা দ্রুত লুফে নেয়। সেই পোস্ট সন্ধ্যা নাগাদ ঢাকার কেন্দ্রস্থলে কয়েক হাজার বিক্ষোভকারীর সমাবেশ ঘটায়। হাসিনা তার বক্তৃতা শুরু করার সময় ধানমন্ডি ৩২-এর ঐতিহাসিক ভবনটির সামনে কয়েকটি বুলডোজারও আনা হয়। বাড়িটি ভাঙা হয় এবং এই ঘটনাটি অনেককে, এমনকি বাংলাদেশের সরকারকেও বিস্মিত করে। প্রায় ৪০ জন সেনা সদস্য রাস্তার মুখে গিয়ে ওই বাড়িতে ঢোকার চেষ্টা করেন, কিন্তু কিছুক্ষণ পরই তারা বিক্ষোভকারীদের ক্ষোভের মুখে সেখান থেকে সরে যান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষক সহ আহত হয়েছেন ৫ জন। শুক্রবার রাতে শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ক্যাম্পাসে কমিটি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু শিক্ষার্থীদের একটি অংশ কমিটি চায় না। এ নিয়ে গত দুদিন ধরেই ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে চায়ের দোকানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে যায় এবং ইটপাটকেল ছুঁড়তে থাকে। এতে শিক্ষক সহ বেশ কয়েকজন আহত হন। এ সময় পরিস্থিতির নিয়ন্ত্রণে প্রক্টোরিয়াল বডি ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা চেষ্টা করেও ব্যর্থ হন। পরে উপাচার্য ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মৌলভীবাজারের কোদালীছড়ার দুই পাশে পানির অভাবে বোরো আবাদ নিয়ে কৃষকদের মাঝে শঙ্কা দেখা দিয়েছে। চারা রোপণের ঠিক আগে জমির পানির অভাবে ফেটে চৌচির হয়ে গেছে। পাশাপাশি বীজতলায় চারার বয়স ২ মাসের বেশি হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিম্নাঞ্চলের কৃষকরা সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত জানানোর পরও কাঞ্জার হাওর এলাকায় একাধিক ক্রস বাঁধ অপসারণে কোনো প্রকার উদ্যোগ নেওয়া হয়নি। এতে করে প্রায় ২,০০০ হেক্টর জমির বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। মৌলভীবাজার থেকে এস.এম. উমেদ আলীর পাঠানো রিপোর্ট। মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর, গিয়াসনগর ও নাজিরাবাদ ইউনিয়নের অন্তত ৫০টি গ্রামের মানুষ পানি সংকটে বোরো আবাদ নিয়ে অনিশ্চয়তা রয়েছেন। মৌলভীবাজার পৌর এলাকার ফাটাবিল থেকে বয়ে যাওয়া একমাত্র পানি প্রবাহ কোদালীছড়ার দৈর্ঘ্য ১৭.৫ কিলোমিটার। ছড়ার উজানে কাঞ্জার হাওর এলাকায় কৃষকদের দেয়া একাধিক ক্রস বাঁধ নির্মাণের কারণে নিম্নাঞ্চলের কৃষকরা পানি পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন তারা। এতে করে কোদালীছড়ার দুই পাশের প্রায় ২,০০০ হেক্টর জমিতে বোরো আবাদ অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। অনেক স্থানে বীজতলায় চারা নষ্ট হচ্ছে। আমরা গরিব মানুষ ২-১ কেয়ার ক্ষেত করি, আমরা কোনো অবস্থায় পানি পাই না। প্রতি বছর ২৫-৩০ কেয়ার জায়গা ক্ষেত করি, এবার 3 কেয়ারও রইতাম পারছি না এখন পর্যন্ত। ৫ জনের মেশিন আছে, পাম্প আছে, বাকি ৫ জনের পাম্প নাই। এরা তো পাম্প কিনতেও পারতো না, খেতেও করতে পারতো না। দেখা 2 জায়গা করছি আর বাকি 10 কেরি আমার ফাঁকাল, আলিটা আমরা নষ্ট হয়ে আর কি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬২,১০০ হেক্টর জমি। ইতোমধ্যে প্রায় ৪১,৫৩৬ হেক্টর জমিতে রোপণ কাজ শেষ হয়েছে। কৃষকরা পানি না পাওয়ায় সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন। উপজেলা নির্বাহী বিচার, জেলা প্রশাসক মহোদয়ের সাথে এই বিষয়ে আলাপ করেছি, সম্মেলন সভায় উপস্থাপন করেছি। ওনারা বিষয়টি খতিয়ে দেখবে বলছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, কুদালীছড়ার দুই পাশে বোরোআবাদ সমস্যার স্থায়ী সমাধানে মনু ব্যারেজ থেকে পানি দেওয়ার বিষয়ে একটি প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। যারা প্রথম ফার্স্টে যারা আছে এলাকাবাসী তারা কিছু এক জায়গায় বাদ দিয়েছে, তারপর আবার একটা বাদ দেওয়া হয়েছে। এখন সমস্যা হচ্ছে গিয়াসনগরটা অনেক ডাউনে, তাই কোনো পানি পাচ্ছে না। এই জন্য আমরা অভিযোগ পাইছি, এটা আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সহযোগিতা নিয়ে আমরা এটা চেষ্টা করবো এটাকে সলভ করার। স্থানীয় কৃষকদের দাবি, দ্রুত ক্রসবাঁধগুলো অপসারণ ও কৃষি উৎপাদন বাড়াতে সরকারের সংশ্লিষ্ট বিভাগ মনু ব্যারেজ থেকে কুদালীছড়ায় সংযোগ স্থাপন করে সেচ সংকট সমাধানের উদ্যোগ নেবে। এনটিভি নিউজ ডেস্ক। উৎসব মুখর হয়ে উঠেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ বিকেএসপি আয়োজন করে এই মিলন মেলার। প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে পা রেখে প্রাক্তনদের অনেকেই আবেগে আপ্লুত হয়ে ওঠেন, কেউ বা মেতে ওঠেন আনন্দ উৎসবে। সকালে উপলক্ষে বিকেএসপি থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে যোগ দেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম ছাড়াও প্রাক্তন বেশ কয়েকজন মহাপরিচালক এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ বিকেএসপি ভারপ্রাপ্ত সভাপতি ইমতিয়াজ করিম শুভ ও সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ টিটো। নতুন সব রেকর্ডের পাশাপাশি শেষ হলো আলোচিত সমালোচিত বিপিএল-এর একাদশ আসর। 7 দলের 40 দিন ব্যাপী এই প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ব্যক্তিগতভাবেও পুরস্কৃত হয়েছেন 6 ক্রিকেটার। আগামী বছর থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোকে দীর্ঘ সময়ের জন্য বিপিএল-এর স্বত্ব দিতে বিসিবিকে আহ্বান জানিয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। রিপোর্ট কৌশল ইয়াসিরের। টিকিট বিতর্ক, অখ্যাত প্লেয়ারদের আনাগোনা থেকে খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে না পারা, নানা সমালোচনার মধ্যেও এবারের বিপিএলে মাঠে দারুণ ক্রিকেট দেখেছে দর্শকরা। এবারের আসরের এক ম্যাচে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়েছেন তাসকিন। ঢাকার বিপক্ষে 19 রান খরচ করে 7 উইকেট নেন তিনি। বিপিএলে এক আসরে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কার মালিক এখন তানজিদ তামিম। তার সামনে থাকা ক্রিস গেইলের ছক্কার সংখ্যা 47। রাজশাহীর বিপক্ষে ঢাকার তানজিদ তামিম ও লিটন দাসের 241 রানের জুটি বিপিএলের ইতিহাসে সেরা। ব্যাট হাতে 14 ইনিংসে 355 রান ও বোলিংয়ে 13 উইকেট নিয়ে বিপিএলের সেরা ক্রিকেটার হয়েছেন খুলনার অধিনায়ক মেহেদী মিরাজ। অন্যদিকে 12 ইনিংসে 1 সেঞ্চুরিতে 485 রান করে ইমার্জিং ক্রিকেটার নির্বাচিত হন ঢাকার তানজিদ। 12 ইনিংসে 25 উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলার হয়েছেন রাজশাহীর তাসকিন। এছাড়া 1 সেঞ্চুরি আর 350-তে 511 রান করে খুলনার নাইম শেখ পেয়েছেন সেরা ব্যাটারের পুরস্কার। ক্যাপ্টেন্স নক খেলে ফাইনালে সেরা খেলোয়াড় হয়েছেন তামিম ইকবাল। এদিকে মাঠের সম্মাননাও পেয়েছেন তামিম। বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার পর বিসিবি সম্মাননা জানিয়েছে তাকে। বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে 3 বছরের সত্ত্ব দিয়েছিল বিসিবি। এবারের আসরের সমাপ্তির মাধ্যমে এই চক্রের অবসান হয়েছে। তামিম জানিয়েছেন কমপক্ষে 5 বছরের জন্য সত্ত্ব দেয়া উচিত ফ্র্যাঞ্চাইজিগুলোকে। ওনার্স চেঞ্জ হয়েছে, লেটস সে চিটাগংয়ের এই বছরে একটা ওনার্স, নেক্সট ইয়ার আর একটা ওনার্স, বাট এটাতেও টিমটা তো একই থাকতেছে, টিমের প্লেয়াররা তো একই থাকতেছে। সো ওনার চেঞ্জ হোক বা না হোক, অন্য কেউ আসুক না আসুক, কেউ যদি চিটাগংয়ে রিপ্রেজেন্ট করে থাকে, দে শুড বি অ্যালাউড টু রিটেইন ফ্রম দেয়ার স্কোয়াড। অ্যান্ড তাদের যদি ইচ্ছা হয় যে রিটেনই করবে না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। বিসিবি ফ্র্যাঞ্চাইজি মালিক, সতীর্থ ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তামিম। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে বিশ্বব্যাপী ভিন্নভাবে উপস্থাপন করতে পতিত সরকার ষড়যন্ত্র করে যাচ্ছে। এর সাথে ভারতের গণমাধ্যমও জড়িত বলে মনে করেন তিনি। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত এখন যে আচরণ করছে তা আশা করা যায় না। আজ জাতীয় প্রেস ক্লাবে দ্রোহের গ্রাফিতি বইয়ের প্রকাশনা উৎসবে তারা এসব কথা বলেন। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাভেদ। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান সফল করতেই শুধু আন্দোলনই নয়, গ্রাফিতিও অনন্য ভূমিকা রেখেছিল, যা এখনও সারা দেশের দেয়ালে দেয়ালে দৃশ্যমান। সেই গ্রাফিতি নিয়ে এবার বই লিখেছেন সাংবাদিক জিএম রাজীব, যার নাম দিয়েছেন দ্রোহের গ্রাফিতি। বইটির প্রকাশনা উৎসবে এসব গ্রাফিতির নানা দিক তুলে ধরেন বক্তারা।
এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গণ অভ্যুত্থান সফল হলেও একে ভিন্নভাবে উপস্থাপনের ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ এবং পতিত স্বৈরাচার, চোরতন্ত্রের জননী, গুমের জননী, তারা চাচ্ছেন বাংলাদেশকে এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন। বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন, 3000 পুলিশ মারা গেছে। ওদের মাঝে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা জঙ্গি লিডার। এটা কেন করছে জানো? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যে এটাকে গণ অভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণ অভ্যুত্থান না। শফিকুল আলমের বক্তব্যকে সমর্থন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, আওয়ামী লীগের লোকজন এখনও হত্যার হুমকি দিচ্ছে। সবাইকে পতিত সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকারও আহ্বান জানান তিনি। যে আমার অবাক লাগে যে ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে এমন নির্লজ্জের মতো ওখানকার মিডিয়া, কিছু সাংবাদিক ওই একই ধরনের বয়ান তৈরি করছে। শেখ হাসিনা যেমন করেছেন, সে এক ফ্যাসিস্টের পক্ষ অবলম্বন করে বয়ান তৈরি করছে। এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজের যে বিকাশ হওয়ার সম্ভাবনা যেটা তৈরি হয়েছে, এটা কোনোভাবেই তারা করছেন না, কি বলে, এটা সহ্য করতে পারছেন না। শুধুমাত্র শেখ হাসিনার মুক্তি, এটা কেন? এটা একটা গণতান্ত্রিক দেশের কাছ থেকে তো আমরা এটা আশা করতে পারি না। রিজভী আরও বলেন, কোনোভাবেই ইউনূস সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, তবে গঠনমূলক সমালোচনার মাধ্যমেই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বাইপাস সড়ক নির্মাণ করার প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার মাধবদী বাস স্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। দেশ স্বাধীন হওয়ার পর থেকে মাধবদীর বাবুরহাটের পাশ দিয়ে ঢাকা সিলেট মহাসড়ক নির্মাণ করা হয়েছে। তবে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার এই সড়ক বাদ রেখে ভিন্ন পথ তৈরি করেছিল। এর ধারাবাহিকতা রক্ষা করা হলে দেশের সবচেয়ে বড় কাপড়ের পাইকারি বাজার বাবুরহাট ক্ষতিগ্রস্ত হবে। এর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেছে ব্যবসায়ী ও স্থানীয়রা। এ সময় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নতিকরণের দাবিও জানান। দাবি মানা না হলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ সহ হরতাল ঘোষণা করার হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা। রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি প্রতিপাদ্য ধারণ করে অনুষ্ঠিত হল ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025। ভোর 5টায় রাজধানীর 300 ফিটে শুরু হওয়া এই ম্যারাথনের অংশ নেয় 10,000 দৌড়বিদ। এছাড়াও 10টি দেশ হতে বিদেশি ম্যারাথনার অংশ নেন। 5টি ভিন্ন ক্যাটাগরির মধ্যে ফুল ম্যারাথনে 4 লাখ, হাফ ম্যারাথনে 3 লাখ ও সাধারণ ক্যাটাগরিতে 1 লাখ টাকা প্রথম পুরস্কার দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, এই ধরনের আয়োজনে তরুণ প্রজন্মকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখবে, পাশাপাশি শারীরিক সুস্থতা বৃদ্ধি করবে। আগামীতে প্রতিটি জেলায় এই উদ্যোগ ছড়িয়ে দিতে তারা কাজ করছেন বলে জানান তিনি। আলু চাষিদের সুরক্ষা প্রদানে হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া কৃষকদের জন্য সহনীয় পর্যায়ে আনা প্রয়োজন। আর এজন্য হিমাগার শিল্পকে কৃষিভিত্তিক শিল্প ঘোষণা করার দাবি জানিয়েছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। সকালে রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় হিমাগার মালিকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট খাতের জন্য বিদ্যুৎ বিল ও ব্যাংক ঋণের সুদের হার কমানোর দাবি জানান। সেই সাথে উৎসে কর কর্তন ও ভ্যাট প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া চলতি বছরে হিমাগারে আলু সংরক্ষণের জন্য কেজি প্রতি ভাড়া 8 টাকা নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে। সরকারের নীতি সহায়তার পাশাপাশি যথাযথ পদক্ষেপ নেওয়া না হলে হিমাগার শিল্প ও খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলেও জানান তারা। প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচন করে সম্মানের সাথে বিদায় নেয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কক্সবাজার সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, গত 5ই আগস্টের পরও চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হয়নি। দেশে দুঃশাসন যতদিন থাকবে ততদিন জামাতকে আন্দোলন চালিয়ে যেতে হবে। শহীদদের আত্মার সাথে বেইমানি করা যাবে না উল্লেখ করে ডাক্তার শফিকুর বলেন, 24-এর গণহত্যার বিচার হতে হবে। এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচন করে সম্মানের সাথে বিদায় নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির। যারা
নিজের বাড়িঘর ছাড়া অন্য কোনো জায়গা দেখে না, তাদের এদেশের শাসক হওয়ার কোনো অধিকার নেই। যেই জায়গাগুলো সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে, আমাদের দায়িত্ব হবে সেই জায়গায় প্রথমেই উন্নয়ন পৌঁছে দেওয়া। কিন্তু তাই বলে অন্যরাও বঞ্চিত হবেন না। যার যেটা ন্যায্য পাওনা তারা সেটা পাবেন। বর্ষায় চট্টগ্রামের জলাবদ্ধতা সহনীয় রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। সকালে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে এসব মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, প্রকল্প সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় হয়েছে। এ সময় চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ জলাবদ্ধতা নিরসন প্রকল্প সংশ্লিষ্ট সংস্থাসমূহের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভায় বার্ষিক কার্যক্রম নিয়ে ওয়াসা, বন্দর ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা অংশ নেন। যত দ্রুত সম্ভব রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে একথা বলেন উপদেষ্টা। এর আগে 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়। আইন উপদেষ্টা জানান, পূর্ণাঙ্গ প্রতিবেদন এবং সুপারিশমালা রাজনৈতিক দল এবং গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর কাছে পাঠানো হবে। এরপর শিক্ষার্থী, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি নিয়ে পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে। দেশের স্বার্থে সর্বোচ্চ পর্যায়ে ঐক্যমত প্রতিষ্ঠার চেষ্টা করা হবে বলেও জানান তিনি। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেয়া হবে বলে আবারও জানান উপদেষ্টা। সর্বোচ্চ পর্যায়ে আপনার ঐক্যমত প্রতিষ্ঠার চেষ্টা করা হবে। এই সংস্কারগুলা করা হচ্ছে আমাদের ক্ষমতায় থাকা দীর্ঘায়িত করার জন্য না, তাহলে বহু কিছুই বাস্তবায়িত হবে। এবং আপনাদের মাধ্যমে আমি নিশ্চিত করে বলতে চাই, আমাদের এই সরকারের অযথা এই সময় ক্ষেপণ করা সরকারের থেকে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নাই। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য ফান্ডামেন্টাল রাষ্ট্র মেরামতের ফান্ডামেন্টাল শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যেই সংস্কারগুলো অতি জরুরি সেগুলি করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। এটা নিয়ে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই। 11 ফেব্রুয়ারি থেকে পরবর্তী 10 দিন জেলায় জেলায় সভা সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। পরে বিভাগীয় শহর এবং মহানগরে একই কর্মসূচি পালন করা হবে। বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান। বলেন, ভারতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে। এর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে বিএনপির এই কর্মসূচি। ফ্যাসিবাদের দোসরদের প্রতি সরকারের যেভাবে কঠোর হওয়া দরকার ছিল তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে না পারলে আবারও ফ্যাসিস্টরা মাথা চারা দিয়ে উঠতে পারে। অবিলম্বে ফ্যাসিস্টদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে না পারলে আবারও হাসিনার দোসরদের পরাস্ত করা কঠিন হবে। ফেব্রুয়ারি মাসে আমাদের রাজনৈতিক কর্মসূচি থাকবে, চলমান রাজনীতি এবং অন্যান্য বিষয়ে। আমরা সেই কর্মসূচি 10 দিনের মধ্যে আমরা 64টি জেলা সভা সমাবেশ হবে। সেখানে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে জ্যেষ্ঠ নেতৃবৃন্দ তারা এই সভা সমাবেশে উপস্থিত থাকবেন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ গতির সীমা লঙ্ঘন করে গাড়ি চালালে আগামী 21 ফেব্রুয়ারি থেকে ভিডিও দেখে মামলা দায়ের করবে ঢাকা মহানগর পুলিশ। সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের যান চলাচল, সুরক্ষা এবং নিরাপত্তা বিভাগের প্রধান ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত হাসিব হাসান খান। কোনো গাড়ি 100 কিলোমিটারের গতিসীমা অতিক্রম করলেই মামলা করা হবে বলে জানান তিনি। এছাড়াও যেসব গাড়ি 3 বার গতিসীমা লঙ্ঘন করবে সেসব গাড়িকে এক্সপ্রেসওয়েতে ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এটার একটা স্পিড লিমিট আছে, কিন্তু যখন আপনি 197 যাচ্ছেন কিংবা 200 যাচ্ছেন, উই শুড স্টার্ট ভিডিও কেস। কারণ আমরা এই গাড়িগুলোকে স্টপ না করতে পারলে আমাদের যে কোনো মুহূর্তে ও তো মারা যাবেই, প্লাস আরও তার জন্য আরও অনেকেই মারা যাবে। যে 20 তারিখের পর থেকে আমরা এই ভিডিও মামলা শুরু করব।